পালা গানের নিয়ম হচ্ছে এক পক্ষ যদি একটি যুক্তি দেয় অপর পক্ষ তার পাল্টা যুক্তি দেয়, কিন্তু সুরে সুরে নানা রকম তথ্য নানা রকম তত্ত্ব দিয়ে, দেহতত্ত্ব, মারুফত, শরীয়ত, নানা রকম কিছু এই পালা গানের বিষয় হয়ে থাকে। আধুনিক যুগে যাকে আপনারা বিতর্ক বলেন তেমন পক্ষে এবং বিপক্ষে বক্তব্য রাখার মানে এই নয় যে বিতর্ককারী সেটাই বিশ্বাস করেন। বিভিন্ন জায়গা থেকে কোটেশন ধার করে এনে নিজের বক্তব্যের পক্ষে যুক্তিকে আরো ধারালো করেন। বাউল আবুল সরকারও সেটাই করেছিলেন তার পালা গানে। খবর বলছে সঙ্গীত পরিবেশনের সময় ধর্ম অবমাননা এবং কটূক্তির অভিযোগ করা মামলায় বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অবৈধ ইউনূসের শাসনামলে শয়ে শয়ে মাজার ভাঙা আর বাউলদের ধরে ধরে চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। মব সৃষ্টি করে যেখানে সেখানে ধর্ম অবমাননার অভিযোগ এনে আক্রমণ করা হয়েছে। এই ঘটনা শেখ হাসিনার আমলেও হয়েছে। আর তারাই দেশটাকে দখল করে ইউনূসকে ক্ষমতায় বসিয়ে এখনো একই কাজ করে যাচ্ছে। কিন্তু এবার বাউলরা হুমকি দিয়েছে তারা রাজপথে নামবে। বাংলায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল ফকির সন্ন্যাসীরা। এবার কি তবে অবৈধ শাসক ইউনূসের বিরুদ্ধে বাউল বিদ্রোহ করতে যাচ্ছে? চলুন তো দেখা যাক বিষয়টা কি। বাংলার ইতিহাস অদ্ভুতভাবে ঘুরে ফিরে একই জায়গায় ফিরে আসে। শাসক বদলায়, পতাকা বদলায়, ভাষা বদলায়, কিন্তু কিছু মৌলিক টানাপোড়েন একই থাকে। শাসক শ্রেণী বনাম প্রান্তিক মানুষ, সাম্রাজ্যবাদ দমন বনাম আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক স্বাধীনতা, শক্তির রাজনীতি বনাম মরমী মানবতাবাদ, সব আমরা দেখতে পাই এক জায়গায় আবার ফিরে ফিরে আসছে। ফকির সন্ন্যাসী বিদ্রোহ আর আজকের বাউলদের সংকটকে পাশাপাশি যদি রাখেন, এই ধারাবাহিকতাই আপনার সবচেয়ে বেশি চোখে পড়বে। এই তুলনাটাকে আজ আর শুধু দেশি গণ্ডিতে রেখে শেষ করা যাচ্ছে না। বাইরের থেকেও এখন বাংলাদেশকে দেখে বলা হচ্ছে এটা এক ধরনের দক্ষিণ এশিয়ার টাইম বোমায় পরিণত হয়েছে। অর্থাৎ ভেতরে ভেতরে যে চাপ জমছে তা যে কোনো সময় বিস্ফোরিত হয়ে উঠতে পারে। রাজনৈতিক অনিশ্চয়তা, দুর্বল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, মৌলবাদী শক্তির অগ্রগতি আর সাংস্কৃতিক এবং সংখ্যালঘু দমনের ধারাবাহিকতা সব মিলিয়ে এক অস্থির অপ্রত্যাশিত বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়েছে বাংলাদেশে। এই প্রেক্ষাপটে বাউলদের উপর হামলা, মাজার ভাঙচুর আর আবুল সরকারের মতো শিল্পীর বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো সেই টাইম বোমার টিক 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 শব্দ। ফকির সন্ন্যাসী বিদ্রোহের দিকে তাকালে দেখা যায় বিদ্রোহীরা কেউ ছিল না প্রচলিত অর্থে রাজনীতিবিদ। তারা ছিল সুফি ফকির, হিন্দু সন্ন্যাসী, যোগী, গ্রাম বাংলার আধ্যাত্মিক এবং মরমী চর্চার ধারক। তাদের জীবন দাঁড়িয়েছিল খানকা, আখড়া, ভিক্ষা, দান আর অনুসারীদের উপর। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন রাজস্ব নীতি আর দমনমূলক রেগুলেশন দিয়ে এই জীবনযাত্রার ভিত্তি কেটে দিল, তখন তাদের কাছে বিদ্রোহ ছাড়া আর কোনো রাস্তা খোলা ছিল না। কোম্পানির কুঠি, জমিদারদের কাচারি, রাজস্ব অফিস সবই তখন ফকির সন্ন্যাসীদের আক্রমণের লক্ষ্য হয়ে যায়, কারণ সেখানেই কেন্দ্রীভূত ছিল শোষণের শক্তি। আজকের বাংলাদেশে দৃশ্যমান সংকটের চরিত্র ভিন্ন, কিন্তু গায়ে লাগলে ব্যথার জায়গাটা খুব আলাদা নয়। যখন দান ভিক্ষা ঠেকানোর রেগুলেশন নেই বটে, আছে ধর্ম অবমাননা, ধর্মীয় অনুভূতিতে আঘাত, উস্কানি ইত্যাদি নামে আইনি এবং সামাজিক শেকল। ফকির সন্ন্যাসীদের জায়গায় এখন দাঁড়িয়ে আছে বাউল, সুফি, মাজার ভিত্তিক ধর্মনিরপেক্ষ আধ্যাত্মিক ধারা। আর কোম্পানির অফিসের জায়গায় আছে আজকের অবৈধ শাসক ইউনূসের ক্ষমতা কেন্দ্র, আমলাতন্ত্র, নিরাপত্তা যন্ত্র আর তাদের ছত্রছায়ায় বাড়তে থাকা উগ্র মৌলবাদী গোষ্ঠী। আবুল সরকারকে ঘিরে যা ঘটেছে বা যা হয়েছে সেটি এই কাঠামোর একটি নমুনা। একজন বাউল শিল্পী মেলায় পালা গান গাইছেন। আল্লাহর সৃষ্টি বিষয়ে প্রশ্নোত্তর, তর্ক, মরমী ভাষা এসবের ভেতর দিয়ে তিনি এক ধরনের সমালোচনামূলক প্রশ্নমুখর ধারার প্রতিনিধিত্ব করছেন। এটাকে সম্পূর্ণভাবে না শুনে খণ্ডিত অংশ কেটে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে তার বিরুদ্ধে জনরোষ তৈরি করা হয়। তারপর এক মসজিদের ইমাম মামলা করেন, ধর্ম অবমাননার তকমা লাগানো হয়, রাস্তার মৌলবাদী ভিড় কঠোর শাস্তি দাবি করে, আর রাষ্ট্রীয় যন্ত্র দ্রুততার সঙ্গে পুরো প্রক্রিয়াকে বৈধতা দেয়, তাকে গ্রেপ্তার করে। অথচ আমরা জানি যে গান যখন শেষ হয় তখন দুপক্ষ মিলে যায়, কেউ হার জিত এখানে নাই। দুপক্ষ মিলে যায় এবং দুপক্ষই
আল্লাহর গুণগান গায়, সৃষ্টিকর্তার গুণগান গায়। যে সমাজ বাউল গানকে আক্রমণের টার্গেট বানানো হয়, সেখানে ফকির বিদ্রোহের সময়কার চাপা আগুনের স্মৃতি নতুন করে জেগে ওঠে। এটা আশ্চর্য নয়। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা যখন বাংলাদেশকে টাইম বোমা বলছেন, তখন আসলে তিনটা স্তর একসঙ্গে কথা বলছেন। প্রথমত, রাজনৈতিক পরিবর্তনের পর যে শূন্যতা এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে তা গণতন্ত্র বা সুশাসনের দিকে যাচ্ছে না, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল, ক্ষমতার বৈধতা দিয়ে নিয়ে প্রশ্ন, আর আইনের শাসনের জায়গায় আর্ম ব্যান্ডধারী ধর্মীয় গোষ্ঠীর মেজাজ রাজপথে নির্ধারণ করছে কে দোষী আর কে দোষী নয়। দ্বিতীয়ত, অর্থনৈতিক চাপ, বেকার তরুণ, অনিশ্চিত ভবিষ্যৎ, শহর গ্রামের বৈষম্য, এসব সবই র্যাডিকালাইজেশনের মাটি তৈরি করছে। তৃতীয়ত, সংখ্যালঘু ও সংস্কৃতির উপর হামলা। এর মানে দাঁড়ায় রাষ্ট্রের ভেতরে ভেতরে বহুত্ববাদকে রক্ষার নৈতিকতা ক্ষমতা হারাচ্ছে। এভাবে দেখতে গেলে বাউলদের উপর যে আঘাত, মাজার ভাঙা বা সুফি ধারার উপর যে ক্রমাগত হামলা শুধু স্থানীয় বা সাংস্কৃতিক নয়, এটা নিরাপত্তা এবং রাজনীতিরও বড় লক্ষণ। বাংলাদেশের মানুষের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হয়ে গেছে। এখানে এসে ইউনূসকে কেন্দ্র করে গড়ে ওঠা বর্তমান ব্যবস্থার প্রশ্নটি সামনে আনা যায়। যেভাবে এই ক্ষমতার কাঠামো তৈরি হয়েছে, যেভাবে বিরোধী কণ্ঠ, ভিন্ন মত, সাংস্কৃতিক প্রতিরোধকে সামাল দেওয়া হচ্ছে, তাতে অনেকেই প্রশ্ন তুলছেন যে রাষ্ট্র মূলত মৌলবাদী চাপকে প্রশ্রয় দিয়ে নিজের টিকে থাকার পথ করে নিচ্ছে। একদিকে আন্তর্জাতিক আর্থিক এবং কূটনৈতিক স্বীকৃতির জন্য সংস্কারপন্থী, দুর্নীতি বিরোধী, মানবাধিকার বান্ধব মুখোশ পরে থাকা হচ্ছে, অন্যদিকে মাঠের বাস্তবতা হচ্ছে বাউলদের গ্রেপ্তার, মাজারে হামলা, আগুন লাগানো, সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা, ওলামা ব্যানারে রাস্তায় মানুষের উপর ট্রায়াল করা এবং বিচার করা। এই যে বাস্তবতা একটা মুহূর্তে স্থির থাকতে পারে না, এটা ক্রমাগত বদলায় এবং আরো ভয়ঙ্কর দিকে যায়। ভেতরে যখন চাপ জমে, তখন কোথাও না কোথাও গিয়ে বিস্ফোরণ তো হতেই হবে, হবে না? ফকির সন্ন্যাসী বিদ্রোহের সময় ব্রিটিশরা ঠিক একই ভুল করেছিল। তারা মনে করেছিল কিছু দমন নীতি আর সীমিত সামরিক অভিযানে সমস্যা সামাল দেওয়া যাবে, কিন্তু আসল সমস্যাটা ছিল বৈধতার। গ্রাম বাংলার মানুষ তাদেরকে শাসক হিসাবে মেনে নেয়নি। ফকির সন্ন্যাসীরা সেই অস্বীকারের ভাষা হয়েছিল। তাদের যতই ডাকাত, বিক্ষিপ্ত, দাঙ্গাবাজ বলে চালানোর চেষ্টা করা হতো, শেষ পর্যন্ত ইতিহাস তাদের জায়গা ঠিকই আলাদা করে দিয়েছে। আজও বহির্বিশ্ব যখন বাংলাদেশের সংকট নিয়ে কথা বলছে, সেখানে এই প্রশ্ন ফিরে ফিরে আসছে যে এই রাষ্ট্র কি নিজের জনগণের কাছে নৈতিকভাবে গ্রহণযোগ্য? এই সরকার কি বৈধ? এই সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি আছে? না, নেই। যারা মৌলবাদী নয়, যারা বাউল, সুফি, হিন্দু, বৌদ্ধ, আদিবাসী, নাস্তিক, প্রগতিশীল মুসলমান, এদের চোখে কি বর্তমান বন্দোবস্ত বিশ্বাসযোগ্য? মোটেও নয়। বাউলদের সাম্প্রতিক হুঁশিয়ারি যে প্রয়োজনে লাখো বাউল, 20 লাখ বাউল রাজপথে নামবে, এটা তাই কেবল রাজনৈতিক স্লোগান হিসেবে দেখলে চলবে না। এটা সামাজিক নীরবতার ভাঙন। দেয়ালে পিঠ থেকে গেলেই কেবল এই ভাঙন তৈরি হয় মানুষের সামগ্রিক জীবনে। দীর্ঘদিন ধরে বাউলরা রাষ্ট্রীয় ক্ষমতার সঙ্গে সরাসরি কোনো সংঘাতে যায়নি। তারা গেয়েছে মানুষের ভেতরের গান, মানুষের মুক্তি, মনের মুক্তি, দেহতত্ত্ব, ভক্তি আর সাম্যের গান। যখন এই সম্প্রদায় পর্যন্ত বলতে শুরু করে এভাবে চলতে দেওয়া যাবে না, তখন বুঝতে হবে যে টাইম বোমার টিক 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 শব্দ সাধারণের কানে পৌঁছে যাচ্ছে। তার মানে এটা কি ফকির সন্ন্যাসীদের মতো সরাসরি বিদ্রোহে গড়াবে? ইতিহাস কখনো হুবহু নিজেকে পুনরাবৃত্তি করে না। আজকের বিশ্বে সশস্ত্র বিদ্রোহ আর গেরিলা যুদ্ধ দিয়ে রাষ্ট্র বদলানো যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা সহজ নয়। কিন্তু বাংলাদেশে তো হয়ে গেছিল, 2024 তো হয়েছে, ক্ষমতা তো দখল করেছে এই সন্ত্রাসীরা। কিন্তু বিদ্রোহ মানে সবসময় বন্দুক নয়। সাংস্কৃতিক বিদ্রোহ আছে, বয়ানগত বিদ্রোহ আছে, আইনের ব্যবহার এবং অপব্যবহারকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করার বিদ্রোহ আছে, আন্তর্জাতিক পরিসরে রাষ্ট্রের নৈতিক দেউলিয়াপনা তুলে ধরার বিদ্রোহ আছে। অনেকেই যুক্তি দেন যে বাংলাদেশকে উগ্র মৌলবাদী শক্তি আর তাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রযন্ত্রের হাত থেকে বাঁচাতে হলে এখন সময়, সবচেয়ে জরুরি কাজ হলো রাজনৈতিক বন্দোবস্ত বদলানো, এই সরকারকে হটানো, ইউনূস সরকারকে হটানো, অবৈধ সরকারকে হটানো, রাষ্ট্রকে আবার ধর্মনিরপেক্ষতা এবং বহুত্ববাদের দিকে টেনে আনা, আইনের শাসনকে নতুন করে প্রতিষ্ঠা করা। এই পরিবর্তন কিভাবে, কোন পথে, কোন নেতৃত্বে আসবে, এটা রাজনৈতিক কৌশলের বিষয়। কিন্তু যে চাপটা তৈরি হচ্ছে তা মূলত বাউলদের মতো ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক ধারার দিক থেকেই সামনে আসছে। যেমন এক সময় ফকির সন্ন্যাসী বিদ্রোহ ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল, প্রথম দাগ কেটেছিল, তেমনি এখন অনেকে ভাবছেন হয়তো যে বাংলার বাউলরাই কি আবার সেই প্রথম রেখাটি টেনে দেবে।
নিশ্চিত উত্তর আমার কাছে নেই। তবে যা স্পষ্ট তা হলো যে রাষ্ট্র নিজের সাংস্কৃতিক আত্মাকে আক্রমণ করে, নিজের আধ্যাত্মিক এবং মানবিক বৈচিত্র্যকে দমন করে, তাকে শেষ পর্যন্ত তারই জনগণের সামনে জবাব দিতে হয়। ফকির বিদ্রোহ আমাদের শিখিয়েছে প্রান্তিক আত্মিক মানুষের প্রতিবাদকে হালকা করে দেখা বিপজ্জনক। আজকে টাইম বোমা বাংলাদেশেও সেই শিক্ষা নতুন করে সামনে এনেছে। এখন দেখার বিষয় বাউলরা এই ইতিহাসের ধারাবাহিকতায় নিজেদের জায়গা কত দূর পর্যন্ত নিয়ে যায়, আর সমাজ সেই আহ্বানে কেমন সাড়া দেয়। পাখিটা বন্দি আছে দেহের খাঁচায়, তার ভবের বেড়ি পায়ে জড়ানো, উঠতে গেলে পড়িয়া যায়। পাখি আবার সব বাঁধন ছিঁড়ে উড়ালো দেয়। ভালো থাকুন সবাই।